নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। দীর্ঘ কয়েক মাস যাবৎ শাশুড়ি মা বাড়িতে না থাকায় পুরো সংসারের দায়িত্বটাই জানি আমার কাঁধের উপর এসে পড়েছে। তো সকাল থেকে রাত অবধি নিজের হাতে সংসারের কাজকর্মের পাশাপাশি পরিবারের সকল সদস্যের আবদার যেভাবে পূরণ করি। তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। তো আজকে আমি খুব সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ঘরটা কোনো রকম ঝাড়ু দিয়ে নিয়ে ঘরের দুয়ারে জলটা ছিটিয়ে দিয়ে সোজা চলে আসলাম সকালের জলখাবার তৈরি করার জন্য। আজকে আমি সকালের জলখাবারে তৈরি করছি ঘুগনি আর তার সঙ্গে ফুলকো ফুলকো লুচি। তো নিজের হাতে রান্না করে পরিবারের সকলের খাওয়ানোর কিন্তু মজাটাই বেশ অন্যরকম। এখানে আমি 500 ময়দা কিন্তু নিজের হাতে মাখিয়ে নিয়ে একেবারেই কিন্তু বেলে রেখে দিয়েছিলাম। যেহেতু একা একা এতগুলো লুচি করব, তো এক হাত দিয়ে লুচি বেলে অন্য হাত দিয়ে তেলে ভেজে ছেঁকে কিন্তু উঠাতে বেশ কিন্তু কষ্ট হয়ে যাবে। তাই আগে থেকেই কিন্তু লুচিগুলো বেলে থালায় কিন্তু আমি সাজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এক একটা লুচি কিন্তু তেলে ভেজে ছেঁকে নিচ্ছি। আর সবকটা লুচি এত সুন্দরভাবে ফুলেছিল, না দেখলে বিশ্বাসই হবে না। আর আমি একটু বড় বড় করেই কিন্তু লুচিগুলো বেলে নিয়েছিলাম, যাতে ছোট ছোট করলে অনেকটা কিন্তু সময় লেগে যাবে। একটু বড় বড় করে নিয়েছিলাম যাতে ভাজতে খুবই কম সময় লাগে। শাশুড়ি ভালো হোক বা খারাপ হোক, বাড়িতে যদি থাকে বাড়িটাই জানি ভরা ভরা লাগে। আর যখন উনি কাজে চলে যায় তখন কিন্তু বাড়িটা বেশ খালি খালি মনে হয়। তো এখানে আমার লুচি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কিছুটা লুচি আমি গামলার থেকে তুলে এই লাল ঝুড়ির মধ্যে কিন্তু রেখে দিয়েছি। আর একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেক কটা লুচি কত সুন্দরভাবে ফুলেছিল। দেখেই মনে হচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি আমি যখন এডিট করছিলাম, সত্যি কথা বলতে তখনও কিন্তু আমার বেশ লোভ লাগছিল। সকালের জলখাবার বানিয়ে নিয়ে এখন আমি সোজা চলে আসলাম রুমে। ফ্রিজটা খুলে ডিপ ফ্রিজ থেকে মাছটা কিন্তু আমি বের করে নেব। খানিকক্ষণ আগেই কিন্তু মাছটা আমি কিনেছিলাম, গোটা অবস্থাতেই কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বিড়ালের উৎপাত এত পরিমাণে বেড়ে গেছে, বাইরে কিছুতেই কিন্তু মাছ রাখার উপায় নেই। যতই ভালো করে ঢেকে রাখি না কেন, কেমন করে জানি ফেলে দিয়ে ঠিক কিন্তু মাছটা নিয়ে ঠিক চলেই যায়। তাই ফ্রিজের মধ্যে কিছুক্ষণ মাছটা রেখে দিয়ে আশিবাসি কাজকর্মগুলো কিন্তু আমি সেরে নিয়েছি। যেরকম থালা বাসন ধোয়া থেকে শুরু করে জামা প্যান্ট সমস্ত কিছুই কিন্তু আমি কেচে মেলে দিয়েছি। আর এখন আমি মাছগুলো নিয়ে সোজা চলে আসলাম কলতলায়। এখন আমি এখান থেকেই কিন্তু মাছগুলো কেটে নেব। মাছ কাটছিলাম আর পাশে কিন্তু বিড়াল বসেছে। এখানে আমি দু রকমের মাছ নিয়েছিলাম, একটা নিয়েছিলাম পোনা মাছ আর কিছু নিয়েছিলাম আমাদি মাছ। আমাদি মাছ খেতে আমার শ্বশুর মশাই ভীষণ ভালোবাসেন, তাই তার জন্য অল্প করে 200 মতো মাছ নিয়ে নিয়েছিলাম। দাদাভাই যেহেতু আমাদি মাছ খেতে একেবারেই পছন্দ করে না, তাই আমি ওর জন্য একটা পোনা মাছ নিয়ে নিয়েছিলাম। এই পোনা মাছটার ওয়েট ছিল 400 গ্রাম। শাশুড়ি মা যদি বাড়িতে থাকতো তাহলে অবশ্যই কিন্তু মাছগুলো তিনিই কেটে দিত। এখন যেহেতু তিনি বাড়িতে নেই, তার সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আমাকেই করে নিতে হয়। বড় মাছটা হলে আমিই কেটে নিই, যদি এরকম ছোট ছোট মাছ হয় তাহলে কিন্তু মাই একেবারে কেটে ধুয়ে আমার হাতের কাছে দেয়। আর ছোট মাছ কাটতে আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। মাছটা কিনেই যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই মাছটা না হালকা একটু শক্ত শক্ত হয়ে গেছে, কাটতে কিন্তু বেশ সুবিধা হচ্ছিল। আর প্রত্যেক কটা পিস একেবারেই কিন্তু সমানভাবে কাটা হচ্ছিল আর কি। আর এই মাছটা আমি কেনার সময় বেশ ভালো করে কিন্তু আমি দেখে নিয়েছিলাম। মাছটার একেবারেই কিন্তু টাইট ছিল, তাই এর পেটের মধ্যে সেরকম কিন্তু নোংরাই ছিল না। এই মাছটা থেকে আমি কিন্তু 8 পিস মাছ কিন্তু বের করে নিয়েছিলাম। এক বেলায় রান্না করব কিন্তু দুবেলার মতো। মাছগুলো কাটছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কখন এই মাছগুলো কাটা হবে আর কখন মাছগুলো ধুয়ে আমি দুপুরে রান্না করতে বসাবো। একেবারেই কিন্তু কড়া রোদ্দুরে বসে আমি মাছগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম। যেহেতু আমি কাঠের জালে রান্না করি, আর একটার পর একটা তরকারি করতে করতে অনেকটা কিন্তু সময় আমার পার হয়ে যায়। অনেক ধৈর্য সহকারেই কিন্তু আমি এই মাছগুলো কেটে নিয়েছিলাম। এই মাছ যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছের মাথা বাদ দিয়ে দিলে আর একটু গা থেকে আঁশগুলো ফেলে দিলেই কিন্তু কাটা হয়ে যায়।
মাছগুলো কেটে ধুয়ে একেবারে কিন্তু আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। বেলা হচ্ছিল বলে তাই আগে থেকেই আমি ভাতটা বসিয়ে দিয়ে কলতলায় চলে গিয়েছিলাম মাছগুলো কাটার জন্য। এসে দেখলাম যে ভাত প্রায় হয়ে এসেছে, আর 2-3 ফুট জাল দিলেই কিন্তু আমার ভাতটা হয়ে যাবে। একবার আমি চেক করে নেব যে ভাতটা কতটা মতো হলো, আর একটু জাল দিলেই কিন্তু হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে যে ভাতটা প্রায় হয়েই এসেছে। ভাতটা বসাতে না বসাতেই বৃষ্টি কিন্তু হচ্ছিল ছিটে ফোঁটা আকারে। যাই বৃষ্টি হয়েছে কিনা তাই কিন্তু উঠোনে হালকাভাবে কিন্তু জল বেঁধে গেছে, আর বৃষ্টির সঙ্গে দেখো একটু রোদ্দুরও বেরিয়েছে। আর আজকে আকাশের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল। ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমার ভাত কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমি মাছের গায়ে লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নেব। ভুলবশত এখানে আমি সামুদ্রিক মাছের গায়ের উপরেও কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম। যে মাছ ভাজতে কিন্তু লবণ দিতে নেই, মাছের গায়ে এমনিতেই কিন্তু লবণ থাকে। তো সেই মাছগুলো আমি সাইড করে রেখে দিলাম। আবার কিন্তু হালকা একটু লবণ দিয়ে নিয়েছি পোনা মাছের গায়ে। এখন হচ্ছে হলুদ দিয়ে নিলাম। এখন এই পোনা মাছগুলোই বেশ ভালো করে মাখিয়ে নেব। আগে এই পোনা মাছের তরকারিটাই রান্না করে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে তেলটা গরম করে এখন কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। একদিকে মাছ ভাজছিলাম আর অন্যদিকে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে এখানে বসে রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল। সম্পূর্ণ এই আগুনের হিটটা যেন আমার মুখে এসে পড়ছিল। আর এই পোনা মাছগুলো একটু কড়াভাবে না ভাজলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই একটু কড়াভাবেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এক এক করে থালায় কিন্তু নামিয়ে নেব। আর কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এই যে মাছগুলো কিন্তু আমি একেবারেই কিন্তু কড়াভাবে ভেজে নিয়েছি। সমস্ত মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। জলটা যেই ফুটতে শুরু করেছিল আর আলুগুলো যেই একটু হালকাভাবে গলে এসেছিল তার মধ্যে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে নিলাম। এমনিতেই এক উনুনে একটার পর একটা তরকারি রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, আবার কিন্তু আজকে হাওয়া দিচ্ছিল, তাই রান্না করতে বেশ অসুবিধা হচ্ছিল আর কি। তো এই সমস্ত রান্না বান্না সেরে উঠতে উঠতে বেলাটাও কিন্তু অনেক হয়ে গিয়েছিল। আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব। সময়ের অভাবে তোমাদেরকে কিন্তু আমি আর একটা রান্না দেখাতেই পারলাম না। চানটা আমি তড়িঘড়ি করে সেরে নিয়ে এখন হচ্ছে মাথায় একটু তেল দিয়ে নিলাম। বিয়ের পরে সংসারের কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজেকে একটু যত্ন করব সে সময়টুকুই কিন্তু পাই না। বিয়ের আগে সপ্তাহে 2-3টে দিন কিন্তু ধরা বাঁধা থাকতো যে এই দিনটাতে আমাকে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে। এখন মন চাইলেও কিছুতেই কিন্তু উপায় নেই। ওই যে বলে না যে সংসারের নানান কাজে একেবারেই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি। মাথায় কোনো রকম একটু চিরুনি করে চুলটা বেঁধে নিয়েই কিন্তু সিঁদুরটা পরে সোজা চলে যেতে হবে ঠাকুর ঘরে পুজোটা দিতে। আজকে কিন্তু দুপুরবেলা পুজো দেওয়ার ভিডিও তোমাদের মাঝে কিন্তু আমি শেয়ার করতে পারিনি। তো সন্ধ্যাবেলায় অবশ্যই আমি বৃহস্পতিবারে কিভাবে সন্ধ্যা দিই সেটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো এই যে এখন হচ্ছে আমি কিন্তু সিঁদুরটা পরে নেব। যত ভাবলাম যে বেলা হয়েছে হোক, আজকে একটু নুপুরটা আমি পরেই নিই, তাই সেই মতেই কিন্তু নুপুর দুটো আমি পায়ে পরে নিলাম। চান করার পরপরই কিন্তু যে সমস্ত জিনিসপত্র শুকিয়ে গিয়েছিল তো সেই সমস্ত জিনিস কিন্তু আমি তুলে দিয়েছিলাম, আর সেইগুলোই কিন্তু এখন আমি ভাঁজ করে নিচ্ছি বসে বসে। সংসার ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা সংসারেই কিন্তু ভিন্ন ভিন্ন রকমের কিন্তু কাজকর্ম লেগেই থাকে। আর এই ছোট ছোট কাজকর্মগুলোই বেশি কিন্তু সময় চলে যায়। এদিকে মা কিন্তু 4টে সুতির শাড়ি নিয়েছিল, মানে আমার শাশুড়ি মা। তো তার থেকে আমাকে দুটো দিয়েছে আর মা কিন্তু দুটো রেখে দিয়েছে। তো সেই সমস্ত কিছুই আমি কিন্তু খুলে কাটে দেখছিলাম যে কিরকম। তো শাড়িগুলো কিন্তু একটু ছোট ছিল আর কি, জানি না হবে কিনা, তবুও কিন্তু একদিন পরে দেখতে হবে যে শাড়িটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। তো এখানে হচ্ছে আমার জামা প্যান্ট ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো ওই সমস্ত কিছু কাজকর্ম করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখন আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিন্তু বাড়িতে এইভাবেই কিন্তু ধূপ জ্বালাই আর কি। প্রত্যেক বৃহস্পতিবারেই বাড়িতে কিন্তু ধূপ ধরালে বা শনিবারে এরকম কিন্তু ধূপ ধরালে অশুভ শক্তির থেকে অনেকটাই কিন্তু রেহাই পাওয়া যায়।
প্রত্যেক বৃহস্পতিবারেই আমাকে যেহেতু এরকম ধূপ ধরাতে হয়, তাই কিন্তু আমি আগে থেকে নারকেলের ছোবড়াগুলো কেটে একটা প্যাকেটে করে ঠাকুর ঘরে কিন্তু রেখে দিয়েছি, যাতে ওই প্রত্যেক দিন মানে বাড়তি খাটুনি যাতে না খাটা লাগে। তো এই যে প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিন্তু এরকমভাবেই সন্ধ্যাবাতি ধরাই। তো ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ঘরে আসলাম। তো ঘরেও দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু বারান্দায় গিয়েও দেখিয়ে দেবো। সংসারের মঙ্গল কামনা ও সংসারের প্রত্যেকটা সদস্যের যেন আয় উন্নতি বাড়ে, এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিবাহিত মহিলাদের কিছু না কিছু নিয়মকানুন কিন্তু অবশ্যই পালন করা উচিত। সমস্ত ঘর বারান্দাতে এরকম ধূপের সুগন্ধি ছড়িয়ে দিয়ে এখন আমি সোজা চলে আসলাম তুলসী মন্দিরে। এখন তুলসী মন্দিরেও কিন্তু আমি সন্ধ্যাটা দেখিয়ে দেব। তারপরে কিন্তু চলে যাব আমাদের রান্নাঘরের পাশে রাস্তায়, সেখানে গিয়েও কিন্তু এরকম ধূপের সুগন্ধি কিন্তু আমি ছড়িয়ে দেব। তো আমার মতো কারা কারা বৃহস্পতিবারে এরকম সন্ধ্যাবাতি ধরাও, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। আশা করছি আজকের ভিডিওর কোনো না কোনো পার্ট তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না। দেখা